আশ্চর্য ব্যাপার। অথচ দেখো, রনকে তুমি চিনতেই পারোনি, কিন্তু ওর ব্যাপারে তুমি কত পজেসিভ ছিলে। মনে পড়ছে তোমার? কি ভীষণ তুমি রনকে আগলে রেখেছিলে, কিসের থেকে কে জানে। কিন্তু যে মানুষটাকে তুমি চিনতেই পারোনি তার ব্যাপারে তুমি রূপকথা দি প্লিজ, এত পজেসিভ, এত পজেসিভ। তুমি যে কথাগুলো বলছো না আমাকে, এই কথাগুলো আমার কাছে ভীষণই অপ্রাসঙ্গিক এবং অনর্থক লাগছে। জানি না তুমি, তোমার মনে কি চলছে, কোন ভাবনা থেকে তুমি আমাকে এই কথাগুলো বলছো, কিন্তু এই কথাগুলো আমার কাছে একদমই পৌঁছচ্ছে না। আর কি ভালো গো ইমন, দেখো তুমি কত সহজে সুইচ অন সুইচ অফ করতে পারছো। আসলে সবাই তো এরকম সহজে সুইচ অন সুইচ অফ করতে পারে না, আমি তো পারিই না। তাই ইমন মা, আমার এইটুকু অনুরোধ রাখ, তুই বাড়ি ছেড়ে চলে যাস না গো। দেখ, তুই রণ, তোরা দুজনে যদি বাড়িতে না থাকিস তাহলে আর আমি বেশি দিন বাঁচবো না রে। আমি আর বেশি দিন বাঁচবো না। আমি আমি এই সংসারটাকে বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। আমি চাই যে সবাই সবাই মিলে এই সংসারে একসঙ্গে থাকুক। দেখো বাবা, এই পৃথিবীতে তোমাদের থেকে আপন আর আমার কেউ নেই। আমার আর কে আছে বলো? তাই তো তোমাদের সবাইকে আমি আমার আপন ভেবে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু বাস্তব ভাবে ভাবতে গেলে এই কথাটা তো ঠিক যে রনর সঙ্গে সম্পর্কের সূত্রেই কিন্তু তোমাদের সঙ্গে আমার সম্পর্ক। ও তাতে কি হয়েছে? রন বাড়িতে নেই বলে কি তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবি না কি রে? দেখো জেঠিমা, আমি তো এই বাড়িতে থাকতেই চাই, কিন্তু রন তো আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। ও তো আমাকে স্বীকারই করছে না। আর সেই অবস্থায় তোমাদের সঙ্গেই বা আমার সম্পর্কের জোরটা কোথায় থাকে বলো? আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমাদের বাড়িতে আমি আসা যাওয়া করব। ক্ষমা, আমি ক্ষমা করার কি? এর মধ্যে ক্ষমাটা আমার কোনো ব্যাপার নেই। না, তোমার বাড়ির তো প্রত্যেকেই এসেছিলেন দেখলাম, এবং তোমাকে যে তারা মিস করছেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু একদিন আমিও মিস করেছিলাম ওদের। ও তাই এখন তুমি প্রতিশোধ নিচ্ছ? এর মধ্যে প্রতিশোধ নেওয়ার কি আছে? না, তাই মনে হচ্ছে। এতবার বলা সত্ত্বেও যদি, যাই হোক, আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব, যে ইমন তো এখন প্রেগনেন্ট আর ও তো তোমারই বাচ্চা ক্যারি করছে। সুতরাং হাজবেন্ড হিসেবে এখন ওর পাশে তোমার কিন্তু দাঁড়ানো উচিত। কি জানো তো, অ্যাকচুয়ালি এই সময় মেয়েদের একটা মেন্টাল পিস দরকার, আর আমি ইমনের পাশে থাকলে তার ঠিক উল্টোটা হতে পারে। তাই আমার ধারণা ও যেভাবে আছে এখন সেটাই বেস্ট ওয়ে। এটা তোমার ধারণা। যদি তাই হতো তাহলে ও কি তোমায় এতবার ফিরে যেতে বলতো? আচ্ছা, তুমি যে আসলে এখানে আমাকে তোমার সঙ্গে বরযাত্রী হয়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ দিতে আসোনি, তুমি যে আসলে ইমনের হয়ে অ্যাডভোকেসি করতে এসছো সেটা আমি বুঝতে পারিনি। না মানে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর আর বলবো না, কথা দিচ্ছি। তুমি তাহলে কালকে 4টের মধ্যে চলে আসছো আমার বাড়ি। 4টে? হ্যাঁ, 4টে তো বটেই, কারণ বিয়ে 6টা কততে। দেখো, 4:30-র মধ্যে তো বেরোতেই হবে না? কিন্তু কালকে তো আমার অফিস আছে। আমি জানি না অফিস টফিস, হ্যাঁ, আমি কিন্তু আমার বন্ধুকে এক্সপেক্ট করছি। এই কদিনের পরিচয় তুমি আমাকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছো। সরি, মনে ছিল না, নাহলে এই কথাটা বলতাম না। মানে এই বন্ধু শব্দটার জন্য তুমি জীবনে যা যা ভোগ করলে আর কি, মনে থাকলে এই শব্দটাই আমি ব্যবহার করতাম। না না, আমি কিছু ভোগ করিনি। আসলে জীবনে এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি যেখানে কাছের লোকেদের চিনতে পেরেছি। এটারও দরকার ছিল। দেখলে তুমি আবার কোথায় চলে গেলে। হ্যাঁ, যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। তাহলে চলো, আমরা, তুমিও তো বেরোবে, একসাথে বেরোই। হ্যাঁ, আমি বেরোবো, তুমি এগো, আমি আগে ঘরটাগুলো লক করতে হবে তো। আসছি আমি। কেন ইমন, তোর কি এখন এই বাড়িতে থাকতে
মানে লাগছে? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই যে আমাকে মা বলে ডাকিস সেটা কি শুধু ওই আমি রনুর মা বলে? আমার সঙ্গে তোর কি কোনো সম্পর্ক তৈরি হয়নি ইমান? তোর বাবার সঙ্গে হয়নি? এবাড়ির সবার সঙ্গে হয়নি? মা, আমার এই বাড়ির সবার সঙ্গে যে কি সম্পর্ক তৈরি হয়েছে সেটা শুধু আমার অন্তর জানে, আর জানেন ঈশ্বর। তাই যদি হয়ে থাকে তাহলে তুই চলে যেতে চাইছিস কেন? বাবা আমার খুব সম্মানে লাগছে। এত কিছু হওয়ার পর আমি ওর কাছে কতবার ক্ষমা চেয়েছি বলো, কত কিছু বলেছি, তবুও আমার কোনো কথা শুনলো না। রণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই বাড়িতে ও কোনোদিনও ফিরবে না, এই বাড়ির লোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আর আমার সঙ্গে তো নাই। রণ এই বাড়ির ছেলে, ওই যদি এই বাড়িতে না থাকে তাহলে ইমন, রনু এই বাড়িতে থাকছে না বলে তুই ওই বাড়িতে থাকতে পারবি না? তো তাই মনে হয় না? আমাদের সঙ্গে এতদিন মেলামেশা করার পরেও আমাদের সম্পর্কে তোর এটাই ধারণা? হ্যাঁ, যদি না এটা হয় যে তুমি তোমার জীবনটাকে অন্যরকম ভাবে একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু এত তাড়াতাড়ি তুমি কি নতুন করে কোনো ভাবনা চিন্তা করতে পারবে? কি বলতে চাইছো তুমি রূপকথা দি? রণ তো সারা জীবন তোমার দিকে ফিরে তাকাবে বলে মনে হচ্ছে না, অথচ এই পরিস্থিতিতে তুমি সারা জীবন রণের জন্য অপেক্ষা করে যাবে, সেটাও তো হতে পারে না। দেখো, বাস্তব জীবনটা যা, আমি সেটা ভেবেই তোমার কথাটা বলছি। তোমার বাস্তবের সঙ্গে আমার বাস্তব নাও মিলতে পারে রূপকথা দি। এইরকম একটা সিচুয়েশনে তুমি এইরকম একটা কথা কি করে বললে আমি সেটাই বুঝতে পারি। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ ইমন, সেজন্য আমি খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলেছি। আর আমি কোনোদিনই এতটা প্র্যাকটিক্যাল ছিলাম না, তাই আজও নতুন করে প্র্যাকটিক্যাল হতে পারবো না। তা হ্যাঁ গো ইমন, ও ইমন, বলছি যে তুমি কি তাহলে এভাবেই সারা জীবন এ বাড়িতে থাকবে? মানে তোমার শ্বশুর বাড়িতে থাকবে? মানে তোমার বর তো থাকবে না এখানে, আর তুমি সারা জীবন এখানেই পড়ে থাকবে? অবশ্য হ্যাঁ, তুমি তো থাকতেই পারো, তুমি যে রোজগার করো না, তোমার কত স্বাধীনতা, সেসব কি আর আমাদের আছে? হ্যাঁ তাই তো, স্বাধীনতা মানে নতুন করে একটা বিয়ে করা নয়। আমি আমার জীবনটাকে নতুন করে সাজিয়ে নেব বলেছি, মানে বিয়ের মধ্যে পড়ে যাব তার কোনো মানে নেই। তোমরা তো এটাই মিন করতে চাইছো, সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। এইসব কথা কেন এখন উঠছে? বলছি যে এইভাবে বাড়ি ছেড়ে এখানে ওখানে আর কতদিন চলবে? যতদিন না কোয়ার্টার পাচ্ছি, পেয়ে যাবো 2 দিনের মধ্যে। ও, তাহলে কোয়ার্টারে থাকবে? হ্যাঁ, যতদিন না বাইরে ট্রান্সফার অর্ডারটা আছে। মানে কলকাতা ছাড়বে? আমি শুধু কলকাতা ছাড়বো তা নয়, আমি অনেক দূরে যেতে চাই। দূরে গেলেই কি যাদের দূরে রেখেছো তাদের ভুলতে পারবে? এই তুমি না বলছিলে তোমার তাড়া আছে, তোমার বিয়ে বলে কথা, কত অ্যারেঞ্জমেন্ট বাকি, কত কিছু কাজ বাকি, তাহলে এই কথাগুলো নিয়ে পড়লে কেন হঠাৎ? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমায় এড়িয়ে যেতে চাইছো। ঠিক আছে, দেখা যাক। দেখা যাক মানে কি? না না, ঠিক আছে, এমনি বললাম। আমি তাহলে আসছি কালকে, তুমি 4:30 পৌঁছে যাচ্ছ। ঠিক আছে, আমি কাল 4:30টার মধ্যে চলে যাবো। হ্যাঁ, দেখা হচ্ছে, আসি। এইসব সানাই, ফুলের মালা, সিঁদুর, বেনারসি, এইসবের মধ্যে আমার আর যেতে ইচ্ছে করে না। নিজের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, কিন্তু শ্রমণজিতের রিকোয়েস্টও ফেলা সম্ভব নয় আমার পক্ষে। নিজের চোখ কান সব বন্ধ করেই কাল যাব, কিছু দেখবো না, কিছু শুনবো না, সইটা হয়ে গেলে চলে আসবো। কিন্তু শ্রমণজিৎ অন্য একটা মেয়েকে বিয়ে করছে, অথচ এত লাইট, এত ক্যাজুয়াল হয়ে রয়েছে কি করে? মধুপর্ণার জন্য কি ওর ভেতরে একটু কষ্ট হচ্ছে না? নাকি এটাও একরকম প্রতিশোধ?
কুসুম দোলা কুসুম দোলা